নমস্কার। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বহু ঘটনার সাক্ষী রাজ্যের মানুষ। আমরা যারা রাজনীতির বিশ্লেষকদের কথা শুনি তারা বলেন রাজনীতির রসায়নে এ রাজ্যের রাজনীতি বরাবরই কথা বলে। সেদিক থেকে কেউ বলেন রাজনীতির বীজগণিতের হিসাব, কেউ বলেন পাটিগণিতের হিসাব, আর এখন কোনো হিসাবে মেলে না। কারণ এই রাজ্যের বুকে রাজনৈতিক দলগুলোর তার নিশানা তার মতন করে ঠিক করে। সেদিক থেকে এই সময়ের মধ্যে বলা যেতে পারে অকাল ভোট উৎসবে রাজ্যের রাজনৈতিক আবহে কংগ্রেস সিপিআইএম দুঃশাসনের অভিযোগ তুলছে। আর সুশাসনের কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী বিজেপির নেতারা প্রচার যখন তেজি করেছে, তখন স্বাভাবিক কারণে রাজ্যের রাজনীতিতে খুব আলোচনা শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকে জানেন যে যুব মোর্চার পর মহিলা মোর্চা বিজেপির তারা মক পার্লামেন্ট সংগঠিত করছে 1975 সালের 25 জুন জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে, এবং এই সময়ের মধ্যে আগরতলায় মুক্তধারা একটি কর্মসূচি সংগঠিত হয়। তার পাশাপাশি কংগ্রেস সিপিআইএম নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে রাজ্যে দুঃশাসনের অভিযোগ তুলছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা আজও বেশ কয়েকটি জায়গায় কথা বলতে গিয়ে তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন, এবং সেই বক্তব্যের কথা তুলে ধরতে গিয়ে যে বিষয়গুলোকে তারা জোরালো করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে রাজ্যের রাজনৈতিক অবস্থা। সেদিক থেকে এই সময়ের মধ্যে কংগ্রেস কিংবা সিপিআইএম নেতারা যে অভিযোগগুলো তুলছে তা কার্যত খণ্ডন অবশ্যই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব প্রত্যেকে। আবার পাল্টা জবাব হিসাবে বিজেপিও অতীত মানে কংগ্রেসের শাসনকাল, সর্বোপরি সিপিআইএমের শাসনকাল ইত্যাদি তুলে ধরছেন। এই পরিসরে যে কথাগুলো বারবার শোনা যাচ্ছে, এই পরিসরে যে কথাগুলোকে বারবার জোরালো করার চেষ্টা করা হচ্ছে, সেদিক থেকে বোধ হয় খুব আলোচনায় উঠে আসছে আজকের প্রেক্ষাপট, আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ। সেদিক থেকে আমরা আপনাদের প্রত্যেকের কাছে বিষয়গুলো উপস্থাপন করে যে কথাগুলোকে জোরালো করার চেষ্টা করা হচ্ছে, সেদিক থেকে বোধ হয় আজকের বিষয়টিতে আপনারা প্রত্যেকে আলোচনা করবেন, আপনারা প্রত্যেকে আলোচনায় গুরুত্ব দেবেন, এবং আলোচনার বিষয়বস্তু হিসাবে যে বিষয়টিকে আমরা স্থির করেছি তার উপর আপনার রাজনৈতিক বক্তব্য রাখবেন, সেটা প্রত্যাশিত। এবং অবশ্যই সময়ের প্রতি আপনারা গুরুত্ব দেবেন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়গুলো উপস্থাপন করে আপনাদের প্রত্যেকের মতামত চাই এই অনুষ্ঠানে। তার পাশাপাশি এই অনুষ্ঠান থেকে আপনার বার্তা বা আপনাদের রাজনৈতিক বার্তা অবশ্যই তুলে ধরবেন। সেদিক থেকে আজকের বিষয়বস্তুর সঙ্গে নেতৃত্বের বক্তব্য, সামগ্রিক বিষয়গুলো নিয়ে যেমন কথা বলবো এবং আপনাদের প্রত্যেকের কথা শুনব। ত্রিপুরা রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে, এটা আমরা বিরোধী দল বলে শুধু বিরোধিতার জন্য কথাগুলি বলছি, এটা মোটেই না। যে রাজ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক কার্যকলাপ, শিক্ষা, সংস্কৃতি, অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার এবং তার দায়িত্ব পালনে আমাদের দেশের সংবিধান যেরকমভাবে সেই সুযোগ করে দিয়েছে, তা সুন্দরভাবে ক্ষমতায় যে দলের সরকারই থাকুন এটা ভোগ করতে পারেন। আমরা সর্বদা তা চাই, এবং আমি নিশ্চিত সর্বকালে এবং এখনো রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ, শুধু আমরা বিরোধী দলের লোক আমরাই চাই তা বলছি না, শাসক দলের সমর্থক তাদের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, তারা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং একটা সাবলীল বাতাবরণ যাতে বিরাজ করে তার পক্ষে, এ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নাই। রাজ্যে আজকে
ভারতীয় জনতা দলের নেতৃত্বে সরকার আছে বলে সেই দলের সমস্ত সমর্থক বা সেই দলকে ভোট দিয়ে যারা তাদেরকে সরকারে বসিয়েছেন তারা রাজ্যে এই অগণতান্ত্রিক অস্বাভাবিক যে পরিস্থিতি চলছে এতে তারা খুশি হবে এটা মনে করি না। কিন্তু রাজ্যের যে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি শুধু গতকালের একদিনের দুটো ঘটনা দিয়েই আমি বোঝাতে চাই। গতকাল আমি ধর্মনগরে ছিলাম আমাদের পার্টির একটা সাংগঠনিক কাজে। তো এটা কাকতালীয়ভাবে, এটা আমার সাথে আগেই থেকেই এরকম প্রোগ্রাম ছিল তা নয়, ধর্মনগর আমাদের যে পার্টি দপ্তরে আমার সভা, সেই দপ্তরেরই হল ঘরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মনগরের মহকুমা সম্মেলন। আবার গতকাল নাকি ভারতীয় মজদুর সংঘ বা বিএনএস, ভারতীয় জনতা পার্টির যে শ্রমিক সংগঠন, তাদেরও নাকি এই ধর্মনগরে এরকম বড় কর্মসূচি, তাদের বিএনএস এর মহামন্ত্রী নাকি একজন উপস্থিত থাকবেন। হয়তোবা এটা এমনও হতে পারে, নাও হতে পারে। টিএমএসইউর তার সম্মেলনে যাতে টিএমএসইউর প্রতিনিধিরা তাদেরকে আটকানো যায়, হয়তো সে কারণেও করা হয়েছে। কারণ শুনেছি সেখানে নাকি হুলিয়াগারি করা হয়েছে যে সমস্ত শ্রমিকদের যদি তারা রাস্তায় গাড়ি নামাতে চায়, অটো নামাতে চায়, টমটম নামাতে চায়, ধর্মনগরের সমস্ত শ্রমিকদের এই বিএনএস এর মহামন্ত্রীর সভা থাকতে হবে। বিএনএস এর সমর্থক হন বা না হন, কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি টিএমএসইউ তারা এটাকে বানচাল করেননি। এবং যেহেতু একই কমপ্লেক্সে আমারও প্রোগ্রাম, আমাকে তারা আমন্ত্রণ জানালেন যে আপনি যদি দয়া করে আমাদের যে সাধারণ সভাতে, সম্মেলন তো তারা নিজেরা করবেন, যে এই সম্মেলনকে কেন্দ্র করে একটা এই সভা ডেকেছেন তারা, শুধু প্রতিনিধিরা না, ধর্মনগরের অন্যান্য আমজনতা তারাও এসছেন ভালো সংখ্যক। আপনি দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর একটা আলোচনা করুন। আমি যথারীতি 30-35 মিনিট আলোচনাও করেছি এবং স্মুথলি মসৃণভাবে তাদের সে সম্মেলন সম্পন্ন হয়েছে। যে বিএনএস এর হুলিয়া সত্ত্বেও টিএমএসইউর প্রতিনিধি যাদের হওয়ার কথা তাদের কাউকে আটকাতে পারেনি। সবাই বলা যেতে পারে একটা চ্যালেঞ্জ নিয়ে তারা সম্মেলনে এসছেন, সম্মেলন করে গেছেন শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের অন্যথা কিছু হয়নি। কিন্তু অপরদিকে এই মহামন্ত্রীর যে বসিত সভা, আজকে পত্রপত্রিকাতে উঠেছে যে বিএনএস এর দুটা গোষ্ঠীর মধ্যে সশস্ত্র লড়াই, প্রায় প্রাণে মেরে ফেলার মতো উপক্রম। একজন বাবুল দেব নাকি জানি একজন নাম, ঠিক আমার মনে নেই এখন, তিনি ফেসবুক লাইভে এসে বলছেন 25টা বছর ত্রিপুরার যে বাম জমানা ছিল, আমি বরাবরই এই টিএমএসইউর বিরোধী সংগঠন, অর্থাৎ তখন কংগ্রেস বা বিজেপি ছিল না, বাম বিরোধী, সরকার বিরোধী সংগঠন করেছি। কোনো দিন আমার উপর হামলা হয়নি। আমার যে
প্রাণ কেড়ে নেওয়ার জন্য এরকম দলের সভাপতি নির্বাচনের কথা ছিল। নির্বাচন তো হয় কোনো রাজনৈতিক দলে বা কোনো সংগঠনে সম্মেলন করে, সেই সম্মেলনের প্রতিনিধির মাধ্যমে ভোটে হোক বা হাত তুলে, কিন্তু আপনাদের তো সেই আওয়াজ নেই। বাইরের থেকে নাকি আপনারা এই অবজারভার, তারপর রিটার্নিং অফিসার নিয়োগ করেন, একেবারে ডাকডোল পিটিয়ে পৃথিবীর সর্ববৃহৎ দল, সর্ববৃহৎ গণতন্ত্র। কিন্তু কি হলো, সেই মে মাস থেকে শুরু করেছিলেন গত বছর, আরেক মে পার হয়ে এখন জুন পার হয়ে যাচ্ছে আজকে, কিন্তু আপনাদের কোথায় সেই নির্বাচন? আর এই নির্বাচন স্থগিত করে সবাই দিল্লিতে, সব দিল্লি পাড়ি দিচ্ছেন বড় বড় সুটকেস এবং পুটলা নিয়ে। কেন? কোন রাজনৈতিক দল যদি জনহিতে, দেশের হিতে, দেশ নির্মাণে হয়, কেন পুটলার দরকার? কেন বড় বড় বাক্সের দরকার? আমি বলছি না এগুলো, কে বলছে? মুখে মুখে জনগণ বলছে, আপনাদের সমর্থকরা বলছে, পত্রিকা বলছে। আমি জানি না সে পুটলাতে কি আছে, জানি না সে বক্সে কি আছে। এইভাবেই আমাদের রাজ্যে গণতান্ত্রিক জবাই হচ্ছে। আইন শৃঙ্খলা একটা ছোট্ট, যারা সবকিছুতে মাতব্বরি করছেন, এদের হাতে চলে যাচ্ছে। তার অর্থটা কি? এই রাজ্যের ৪৪ লক্ষ মানুষের বাঁচার অধিকার, জীবনের অধিকার, রোজগারের অধিকার, শান্তিতে থাকার অধিকার, ভোট দেওয়ার অধিকার আজকে বলুণ্ঠিত হচ্ছে। এই হলো ত্রিপুরাজ্যের চিত্র, অত্যন্ত দুর্ভাগ্যের। তার বিরুদ্ধে সবাই মুখ খুলুন। বিজেপির ভেতরেও যারা গণতন্ত্র চান, শান্তি চান, উন্নয়ন চান, আমি তাদেরকেও অনুরোধ করব, এটা শুধু বিরোধী দলের বা সিপিআইএমের একার দায়িত্ব না, আমাদের সবারই দায়িত্ব। এটা প্রাণ কেড়ে নেওয়ার জন্য এরকম প্রাণঘাতী আঘাত হয়নি, সম্পত্তি ধ্বংস হয়নি। গতকাল বিএমএসেরই সমর্থক আরেকজন শামসুল হক, তার হোটেল ভাঙচুর হয়েছে, তার জীবিকা এটাকে মানে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। এটা বিভীষিকাময় পরিবেশ। একই শহর, দুই শিবির, দুই চিত্র। একটা শিবির বিরোধী দল শান্তিপূর্ণভাবে কিভাবে রাজ্যের উন্নয়ন এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে সেই শপথে সম্মেলন শেষ করেছে। আর আরেকটা সম্মেলন শাসক দল, যারা বিকশিত ভারত, অমৃত ভারতের যারা সৈনিক, এরা একজনের মাথা আরেকজন ফাটাচ্ছে, একজনের জীবন আরেকজন কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এটা একটা চিত্র। আর একটা চিত্র গোমতী জেলার কাকরাবন। 18 সাল থেকে এই কাকরাবন, সেখানে বামপন্থীরা নিষিদ্ধ। সিপিএমের পার্টি অফিস বারবার আক্রান্ত, কখনো পুড়িয়ে দেওয়া হয় কিছু হলে, কখনো ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়, ক্ষত বিক্ষত অবস্থা এখনো। তো সামনে 9 জুলাই আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ তারা বন্ধ ডেকেছে। এই বন্ধ উপলক্ষে তারা একটা প্রচার কর্মসূচি করবে কাকরাবনে। বহুদিন আমাদের কোনো কর্মসূচি করা যায় না, করতে দেওয়া হয় না। এসপির কাছ থেকে পারমিশন নিয়ে গতকাল সেখানে একটা এরকম সংক্ষিপ্ত কর্মসূচি হবে। সেই নির্দেশিকা যখন থানায় গেল, কাকরাবন থানাতে, কাকরাবন থানা থেকে মন্ডল কমিটি তারা জানলো সেখানে একটা কর্মসূচি হবে। আমাদের দেশের শ্রমিক আন্দোলন
বা গণতান্ত্রিক আন্দোলনের তাদের বক্তব্য রাখার যে অধিকার তা ব্যক্ত করার জন্য। কিন্তু মণ্ডল জানিয়ে দিল এই থানাকে যে না, এখানে করা যাবে না, করতে দেওয়া হবে না। কোথায় যে সাংবিধানিক দায়িত্ব পালনে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে যে আরক্ষা দপ্তর মানুষের অধিকার রক্ষায় নিয়োজিত, তারা এই গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার ভূমিকা গ্রহণ করবেন। সেই আরক্ষা দপ্তরের যে থানার মধ্যে যারা দায়িত্বে আছেন, তারা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের এসপি, ডিস্ট্রিক্ট এসপির পারমিশন থাকা সত্ত্বেও মণ্ডলের উদ্দেশ্যে বলে দিচ্ছে যে না, মণ্ডলের পারমিশন নেই এখানে কর্মসূচি করার, কাজেই এটা আপনারা বাতিল করুন। কোথায় চলে গেছে? ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রায় প্রতিদিন সরকারি অনুষ্ঠানে কিছু লোকজন জড়ো করে তিনি বলে বেড়াচ্ছেন অমৃতকাল, সুশাসন, ত্রিপুরাজ্য উন্নয়ন শুধু পরিকাঠামোগত না, যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সামাজিক সমস্ত দিক থেকে যে অন্য পর্যায়ে চলে যাচ্ছে। আমি শুধু গতকাল মানে হলো জুন মাসের 29 তারিখ, 29 তারিখ উত্তর ত্রিপুরার ধর্মনগরের একটা চিত্র, আর ঊনকোটি জেলার গোমতী জেলার কাকরাবা চিত্র তুলে ধরলাম। এই নয় যে গতকাল শুধু এই দুটো ঘটনা ঘটেছে, এইভাবে যে প্রতি পদে পদে মানুষের গণতান্ত্রিক অধিকার, এই যে কদিন আগে এই 25শে জুন 1975 মিনিটে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বিজেপি প্রোগ্রাম করেছে, তার পরদিন আমরা টাউন হলে আমরাও প্রোগ্রাম করেছি। আমাদের বক্তব্য কি? হ্যাঁ, 1975 ইংরাজি সেদিনটা, এটা আমাদের স্বাধীনতার পর আমাদের দেশের গণতান্ত্রিক ইতিহাসের একটা কালো স্পট। তা থেকে কংগ্রেস দলও শিক্ষা নিয়েছে, শাস্তিও পেয়েছে। নিশ্চয়ই কংগ্রেস দলের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক, অর্থাৎ আজকের যুগে, তারা সেই দিনগুলোকে সমর্থন করবেন না, এবং সেই দিনগুলো যাতে না আসে তারাও এই ব্যাপারে নিশ্চয়ই যে এই কি বলে এই অনুতপ্ত বা আগামী দিনের জন্য তারাও সেভাবে ভাববেন। কিন্তু আজকের শাসক দল যে গ্যাজেট নোটিফিকেশন করে সরকারিভাবে সারা দেশে যারা সংবিধান হত্যা দিবস হিসাবে 25শে ডিসেম্বরকে উদযাপন করছেন, প্রতিপালন করছেন, তাদের কাছে বলবো যে আপনারা তো প্রতিদিনই সংবিধান হত্যা করছেন, প্রতিদিনই গণতন্ত্র হত্যা করছেন। আপনাদের দলে শুধু জনগণের অধিকার আপনারা হরণ করছেন না, নিজেদের দলেরও। সংবিধান হত্যা যারা করছে তারাই এখন সংবিধানের জন্য কথা বলছে, সংবিধান বাঁচানোর কথা বলছে। এটা গত কয়েকদিন আগের যে কতগুলি স্টেটমেন্ট যদি দেখেন, যে দত্তাত্রেয় হোসবেন এবং আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এরা সকলেই সংবিধানের প্রিএম্বল থেকে সেকুলারিটি এবং
সোশ্যালিজম, এই দুটি শব্দকে এরা তুলে দেওয়ার জন্য এদের দাবি জানাচ্ছে। এরা এই বিষয়ের উপর আলোচনা করছে। ভারতবর্ষ পরম্পরাগতভাবে একটা আমাদের যে ধর্মনিরপেক্ষতা বা বিভিন্ন ধর্মের, বর্ণের, সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে মেলামেশা বা ভ্রাতৃত্ববোধ, এটাকে নির্ভর করেই দেশের অখণ্ডতা, দেশের সংহতি, শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা এই সমানতার কথাটাই আজকে সারা দেশ জুড়ে সমস্ত জাতি গোষ্ঠীর মানুষের অধিকার লব্ধ করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস বলছে। আর যারা এই বিষয়গুলিকে তুলে দিতে চাইছে, যারা সংরক্ষণের মান্যতা রাখতে চাইছে না, যারা সংবিধানকে পাল্টে মনুস্মৃতি লাগু করতে চাইছে, তারা আজকে সংবিধান হত্যা হয়েছে বলে যারা সংবিধান হত্যা দিবস পালন করছে, আমি বুঝতে পারছি না, এটা তো ভূতের মুখে রাম নাম। যারা সংবিধানকে হত্যা করছে তারাই এখন সংবিধান বাঁচানোর জন্য সংবিধান হত্যা দিবস 50 বছর আগে জরুরি অবস্থা চলাকালীন সময়ে সংবিধানকে যদি কোথাও যদি সেখানে হত্যা করার যদি কোনো প্রয়াস থাকে, তাহলে ওই সময়কালে আমরা দেখেছি এই ধর্মনিরপেক্ষতা এবং সমানতা এই দুটো বিষয় এর সঙ্গে যুক্ত হয়েছিল, যেটা 1975 সালে। তাহলে বলতে হবে যে জোট সরকারের এই জরুরি অবস্থায় কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি ছিল না, এটা আমি বলবো না, বাড়াবাড়ি ছিল, কিন্তু দেশের কালোবাজারি, মজুদদার, বিভিন্ন অসৎ উপায়ে উপার্জনকারী, দেশের আইনে আমরা সবাই জানি যে এখানে যখনই আমরা ইমার্জেন্সি তার দেওয়া হয় ভারতবর্ষে, সেখানে 3 ধরনের ইমার্জেন্সি হয়। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের জেনারেল সেক্রেটারি মাননীয় ভগবান দাস অলরেডি বলেছেন যে ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের যখন 352 ধারা অনুযায়ী ন্যাশনাল ইমার্জেন্সি হয়, এবং ন্যাশনাল ইমার্জেন্সি কোনটা যদি দেখা যায় এক্সটার্নাল যে আক্রমণ হয়, ইন্টারনাল যদি সশস্ত্র বিপ্লব হয় বা আন্দোলন হয়, সেখানে করা যেতে পারে। এবং ইমার্জেন্সি হয় সেখানে 356 দ্বারা সেটা প্রয়োগ করা হয়। এবং আমরা সবচেয়ে বিতর্কিত ইমার্জেন্সি সেটা আমরা দেখলাম। কোন রাজনৈতিক দল বলতে এটা না, আমরা ঠিক রান্না করে আমরাও দেখছি দুঃশাসন বা অসামাজিক কার্যকলাপ সব মহকুমা, সব বিধানসভা সরকার বর্তমানে দেখলাম আমাদের পশ্চিম জেলা, তারপর জেলা, উত্তর জেলা, জেলা জেলা, এগুলো তো একদম শিরোনামে ক্ষেত্রে এই দেলঘর, তারপর আপনাদের আগরতলা থেকে ওয়েস্ট জেলা, আগরতলা থেকে মানে কি বলবো প্রথম হত্যাকাণ্ড করে প্রত্যন্ত জেলা প্রত্যন্ত এলাকা গোল্লা জেলাতে ঘুম করে দিল। তারপর দেখলাম কমলপুর গোল্লা জেলার এই সুরমা, সুরমাতে 80 একজন হত্যা করে। ওখানে মানুষের সামনে বলছে যে সুরমা শাসন যে বিধায়ক ছিলেন আশিস রায়, ওনার কি বললাম জানি না কি তার, ওনার স্বামী হত্যাকাণ্ডে জড়িত, এগুলা সংবাদ অনুযায়ী। তারপর ক্রমাগত দেখলাম প্রতিদিন খেলাধুলি চলছে, আর আমার দলীয় শ্রমিক সংগঠনে চলছে সেন আর ওই শ্রমিক সংগঠনের নেতা নাকি ওনাদের মধ্যে দেখেছিলাম আমাদের কিছু নেতার নাকি কি হলো জানি না, আর চলছে সব বিধানসভা এরকম হচ্ছে না। তারপর খুলনা শহরে আমাদের উন্নতি জেলায় দুই জায়গায় এরকম চলছে। আর রাজনৈতিক বিষয় বলবো না, দলীয় সংগঠন কিছু
আমি বলবো না কে সভাপতি করছে কি না করছে, এগুলি তো জনগণ শিখছে। তারপর ইলেকশন করতে হয় যে মূল চাবিকারী যে কমিটি নির্বাচন ওনাদের নম্বর নিতে পারছে না, তো সব পার্টির উত্তর হয়ে গেছে, কিছুই করছে না। আমাদের প্রধান বিরোধী দল গান দেখা শুনতে ইলেকশন করছে না, ওনারা এই জনগণকে ঠকানোর জন্য চেষ্টা করছে। মানে কি একজন দিল্লিতে একজন মেঘালয় ছিল, তো আগামীতে যখন নির্বাচন আসবে আরো অনেক কিছু হবে। রাষ্ট্রপতির শাসন যদি না আধারে কথা হয়, আশা করি মুক্ত কেউ ভোটটা করতে পারবে না। বিশেষ করে এদিকে লাগায় মনে করেন আরো প্রায় 3.5 বছর আছে, 28 দিন হবে। তো তারপর ইলেকশন আগামী বছর হবে যে সাধারণ নির্বাচন। যদি এরকম রাজনৈতিক সমীকরণ হতেই পারে, জনগণকে ঠকানোর জন্য হতে পারে, কিন্তু আমরাও দেখি আমার হলো কোনো দেশে কোনো প্রতিনিধি নির্বাচন হোক চলছে, দলীয় সংগঠন ওনারা সভাপতি নির্বাচন করে বন্ধ বছর 30 বছর পরে এরা দলীয় বিষয়, কিন্তু প্রধানমন্ত্রীর কি ক্ষেত্রে সাংবিধানিক যে সিস্টেম আছে কিন্তু কি এগুলি তো নির্বাচন করতে হয়। সেজন আমি বলবো যে দেখুন রাজ্যের মধ্যে নেতা নেত্রীর কথা না, আমরা বলবো আমরা যে মিডিয়া থেকে সামাজিক মাধ্যম থেকে আমরা রাজ্যের অধিকাংশ টাকায় অসামাজিক অনৈতিক বেআইনি পশ্চিমবঙ্গ থেকে বেশি চলছে আমাদের রাজ্যে, অধিক চলছে। কমিটি আসুক সেগুলোকে যে ভুল করতে আসুন মা এই উদ্যোগটা কি হয়েছে আপনার এই যে এটা সংখ্যালঘু লেগে জনগণ থেকে গন্ডা চড়কে কিছুদিন করে হত্যা করা হয়েছে। কমিটি এই পশ্চিমবঙ্গ থেকে আসুক বা দিল্লি থেকে পাঠানো হোক, রাষ্ট্রপতি নির্বাচনে তারা সেগুলোতে ভোট হয়, তাহলে কিন্তু আটকার মেনে হবে। এটাই বলবো। ধন্যবাদ। আমরা দেখলাম ইন্দিরা গান্ধী 1975 সালে যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন এবং সেই আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। নমস্কার, কে বলছেন? ধারা শাসনের বিষয়ে শাসনের প্রচার করতেন মানুষরা শাসনে কংগ্রেসি ফিল্ম আসলেও সারা ত্রিপুরা কিন্তু সুশাসন চলছে, সারা ত্রিপুরা যে মানুষ জানে তাদের মধ্যে মিনিস্টার জনগণ সারা বললে কিন্তু হবে না। সুশাসন রয়েছে, দুঃশাসন রাজ্যে এই পরিমাণে চলছে, সেটা আসলে বাম কংগ্রেসের তারা সঠিক রাজনীতি করেছে। কারণ সুশাসন বলতে মানুষের গণতন্ত্র থাকতে হবে, মানুষের অধিকার থাকতে হবে, মানুষের আইন থাকতে হবে, মানুষের কথা বলার অধিকার থাকতে হবে, সব করার যদি থাকতো তাহলে সুশাসন প্রচলিত তাদের মুখে কথাটা বললে সেটা কার্যকারী হতো এবং আমরা তাদের সমর্থন করতাম। কিন্তু এই রাজ্যে দুঃশাসনের বিষয়টা মানুষ কথা বলতে পারছে না, থানাতে গেলে মানে আইন পাচ্ছে না, প্রশাসনের কাছে গেলে আইন মানে ঠাই পাচ্ছে না, প্রতিনিয়ত মানুষ আক্রান্ত হচ্ছে, বিরোধী আক্রান্ত হচ্ছে, কংগ্রেস আক্রান্ত হচ্ছে, সিপিএম আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, সাধারণ বাম কংগ্রেস সমর্থিত কর্মীরা আক্রান্ত হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে। সুশাসন বলে আমরা মনে করি দুঃশাসন ত্রিপুরা রাজ্যে চলছে, মানুষের কর্মসংস্থান নেই, ত্রিপুরা যে কাজকর্ম নেই, মানুষ বেকার উন্নমুখী হয়ে রয়েছে, সেটা স্বাভাবিক করার জন্য সরকার কোনো ভূমিকা গ্রহণ করছে না, হসপিটালগুলোর মধ্যে শূন্য হয়ে রয়েছে, স্কুলগুলোর মধ্যে মাস্টার শূন্য হয়ে রয়েছে, সর্বক্ষেত্রে ডিপার্টমেন্ট গুলোর ক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে। কিন্তু সেটা যদি স্বাভাবিক হতো তাহলে ত্রিপুরা রাজ্যে সুশাসন বললে সেটাকে আমরা সমর্থন করতাম। ত্রিপুরা রাজ্যে যে দুঃশাসন চলছে এটার সাথে প্রতিবাদী যে সরকার কিভাবে চালাচ্ছে, গণতন্ত্রকে হত্যা করছে, কারণ গণতন্ত্র অধিকার অনুসারে মানুষ তাদের ব্যক্তিগত কথা মত প্রকাশ করবে, কিন্তু মত প্রকাশ করতে পারছে না, মত প্রকাশ করলে আক্রমণ আর আক্রমণ। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিনিয়তই আক্রমণ এই দুষ্কৃতিকারী বলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ত্রিপুরা রাজ্যের প্রশাসন খুব ভালো চলছে, প্রশাসন ভালো চলছে কিন্তু কাজের জন্য ভালো চলছে, কারণ তারা যখন আক্রমণ করে প্রশাসন তাদেরকে
গ্রেপ্তার করে না, প্রশাসন তাদেরকে আটক গ্রেপ্তার করে, তার জন্য সুশাসন তাদের জন্য। কিন্তু যারা ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ, তাদের জন্য একটা দুঃশাসন রয়েছে প্রতিনিয়ত ভাবে। কিন্তু সারা ত্রিপুরা রাজ্যে যেইভাবে চলছে সন্ত্রাস, এইভাবে কতদিন দুদিন 3 দিন থাকতে পারে, প্রতিনিয়ত আসছে 7-7 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারেন। বিরোধী কংগ্রেসের উপর আক্রমণ, সিপিআইএম এর উপর আক্রমণ, সমস্ত নেতা কর্মীর উপর আক্রমণ। কি বলা আসলে সরকার, তাদের তো বড় বড় একজনের কথা বলতে ভারত কেন্দ্র রাজ্যে রোলিংয়ের সরকার এই জন্য বড় বড় কথা বলে, কারণ সরকারের বিরুদ্ধে তারা সেই বড় বড় কথা বলছে। ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নাই। কারণ আমরা যাই দেখলাম প্রত্যেকটা দিন মানুষের দৈনন্দিন জীবনে তার একটা কর্মসংস্থান থাকে, সেই কর্মসংস্থানে থেকে আঘাত করছে। যদি তার বিরোধী সমস্ত সিপিএম করছে, রাজনীতি করছে, তার বাড়িটা ভাঙিয়ে দিচ্ছে। যদি কোনো তার গাড়ি ব্যবসা করছে, তার গাড়িটা ভেঙে দিচ্ছে, তার দোকান থেকে ভেঙে দিয়ে যাচ্ছে, তারা বেশিরভাগই কারণ ঘুরে যাচ্ছে। সেই ত্রিপুরা রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার দেখানো সারা ত্রিপুরা রাজ্যের অবস্থা কোথায় পরিণত হয়ে গেল। রাজ্যের পার্টি বিষয়ের মধ্যে প্রোগ্রাম করে পার্টি বিষয়ে আক্রমণ করছে। বিশালগড়ের মধ্যে একটা আক্রমণ, বিশালগড়ের পাশাপাশি আক্রমণ করার প্রত্যেক আরেকটা বিয়ে বাড়িতে আক্রমণ করে তার স্বর্ণকন্যা লুটপাট করে যাচ্ছে প্রতিনিয়ত। ধারা যদি সেটা প্রয়োগ করে ফাইন্যান্সিয়াল যদি ক্রাইসিস হয় ভারতবর্ষে, তখন সেখানে দৃষ্টি দেওয়া যায়। আমার মনে আছে, আমার শুধু একটা আমি সৌভাগ্যবান, কিচ্ছা পত্রিকা একটা সিনেমা তৎকালীন সময় হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে সেটাকে ব্যান করে দিয়েছিল তৎকালীন সরকার। এবং কিচ্ছা পত্রিকার মধ্যে একদম পুরো ডিটেল তখন বলেছিল কীভাবে এই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দেশের ক্ষমতায় এই কুর্সিকে টিকে রাখার জন্য উনি কি কি করেছিলেন সেই বিষয়গুলো তৎকালীন সময়ে দেখানোর চেষ্টা করা হয়েছিল। মানে খালি খালি করে সুশাসন মন্ত্রী থেকে আরম্ভ হলে প্রশাসন যে কংগ্রেস ডিসকাশনে তার মধ্যে যেটা পার্টি অফিসার কালকে ধর্মনগর ছিলেন, সেগুলো তারপরে যেন কাছে মনে অনেক ডিসিশন চলছে এগুলো পর্যন্ত হইব না। শাসন রাজ্যে এখন মানে প্রত্যেক দিন একজন কোন হইতেছে, তারপরে রাস্তাগুলোকে পাচ্ছে শাসনের জন্য বন্ধ করা উচিত। এটি এখন যা করবে যদি আইনি ব্লক জুট এখনো সময় আছে, ওখানে শাসনটা কোনো শাসনের একদম মুক্তি পাওয়া যায়, ভালো কাজ হচ্ছে। চেষ্টা করা হয়েছিল। বন্ধুগণ, আজকে এখানে আমরা যারা যারা আমাদের বিরুদ্ধে, নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখো, সুশাসনের প্রচারের টিম ডাক্তার মানিক সাহা আর চলছে পাকাচ্ছে নয়াদিল্লি। তারা তো আসলে অনেকদিন ধরেই ত্রিপুরা রাজ্যে না শুধু যেখানে যেখানে তারা ক্ষমতায় আছে জরুরি অবস্থায় মানে অঘোষিত জরুরি অবস্থা জারি করে রেখেছে। জরুরি অবস্থার মানুষ কিন্তু এত ভয়ে ভয়ে থাকতো না, কারণ তাদের সিস্টেম অন্যরকম। আর শেষের যে সিস্টেম এইভাবেই তারা চলে। কারণ আপনি কিছু প্রতিবাদ করবেন, রাত্রে আপনার বাড়ি ঘর ভাঙা হবে, আগুন দেওয়া হবে। তাদের হলো এই ধরনের রাজনীতি। কাজেই এই রাজনীতি হয়তো বেশি দিন চলবে না, কারণ তারা দুইটা সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে বেকারদের চাকরি পেলেও পেনশন পাচ্ছে না, তারপরে হলো আপনার নেশা আইন তারা কিন্তু ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এই অবস্থায় দেশ চললে আর কোটি কোটি টাকা ধ্বংস করছে উন্নয়নের নামে ভাউটামি, কমিশনের নামে ভাউটামি, বিয়ের নামে ভাউটামি, রেগাস ধ্বংস। শুধু দেখবেন যে আসর সাজিয়ে বক্তৃতা আর গলায় নতুন নতুন গামছা,
জানি না কাদের বাসায় এটাকে কি বলে, প্রত্যেকেরই গেলে একটা গামছা গলা দিয়ে হাতে তালি দেওয়া। এই টাকা কোথা থেকে আসে? বাজেটের টাকা ধ্বংস হচ্ছে, রেগার কাজ হচ্ছে না, ট্রেন পরিষ্কার হচ্ছে না, মশার যন্ত্রণা আমরা থাকতে পারছি না। পৌরসভার সরকার মহাশয় উনি গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বসে থাকেন, আর পৌরসভার অপরিষ্কার ট্রেন, মশার উপদ্রব, আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে কখনোই এই অবস্থা ছিল না। তবে এই অবস্থা আর কোটি কোটি টাকা কিছু কিছু নেতা বানাচ্ছে, আর জায়গা সম্পত্তি এগুলি পরিবর্তনের সরকার আসলে পরিচালনা করে দেখার প্রয়োজন আছে আমি মনে করি। এটাই আমাদের দাবি, আর কিছু দাবি নেই। নমস্কার। যারা আমাদের বিরোধী দলের নেতারা নমস্কার, কে বলছেন? যে দেশের মধ্যে আমরা দেখলাম আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতারা যে সংবিধান কথা দিতেছে, তাদের মুখে সংবিধানের কথাটা উল্লেখ করাটা অন্যায়। কারণ আমাদের সংবিধান দৈনন্দিন ধ্বংস করে, তাদের মুখে সংবিধান সব থেকে ভূতের মুখ লাম বলা হয়েছে। আমরা দেখলাম সুশাসনের নামে বর্তমান সুশাসন, এখন এতদিন বিরোধীরা বলতো দুঃশাসনের কথা, এখন সুশাসনের কথা তাদের দলের তাদের বলে। আমরা দেখলাম বাংলার সাথে ধর্মনগরে এই যে তাদের মধ্যে যে শিক্ষানীতি, তাদের মধ্যে তাদের কর্মীরা আছে, জীবন দীক্ষা প্রাণ দীক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী আছে এবং সভাপতি আছে, আর তাদের মুখে বলে সুশাসন। তার যদি সুশাসন হয়, দুঃশাসন ত্রিপুরাতে আর কবে আসবে? আমরা যদি এই সঙ্গে থাকি, মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছুদিন পরে বলতে হবে জনগণের কাছে যে আমাদের প্রাণ বাঁচাও, প্রাণ দিতে হবে। কারণ এই সন্ত্রাসীরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কর্তব্যতা এবং বিশ্বমন্ত্রীর সঙ্গে কর্তব্যতা, বিশ্বমন্ত্রীর সঙ্গে আরেকজন সন্ত্রাসী। কারণ আমরা দেখছিলাম কিছুদিন আগে বিশ্বমন্ত্রীর সঙ্গে লন্ডনের ডিপার্টমেন্ট লাল পতাকা ধর্মনগর না হলে উনি একজন সংবিধানের প্রবর্তক না, যারা এই কথা বলতে পারে আর তাদের মতো গুন্ডা চলতে পারে। তারা যেহেতু গুন্ডা নিয়ে তাদের কর্মীরা তো করবো, এতদিন বিরোধীরা উত্তর করছে, এখন নিজের জন্য তারা শুরু করছে। আর কিছুদিন পরে দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রীও আমরা আপনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলবো যে আপনি কার্যকারী করেন, তাহলে আপনাদের প্রশাসনকে নিরপেক্ষ কাজ করার সুযোগ দেন, এটুকু বলবো। এর মধ্যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন যে সরকার, আপনারা যদি বোলপুর, তারাপুর, জগৎপুর, তারপরে বিজয়নগর প্রত্যেকটা বাড়ির মধ্যে সুশাসনের দল, সুশাসনের দল আর মনভরের কেন্দ্র একটা 2 নম্বর কাজ করতেছে। মানুষের 2 জায়গা গোবর্ধন করে যাতে এই সুশাসনের 5 সদস্য দিয়ে এমন নির্বাচন দেন, এমন গাঁও বাজার ধরতে ধরতে বাতাস কাপড় পরে খুলে লাই ঢুকবারে সমুদ্রে বেরো না, কাপড় পর ধরতে তারা কাপড় খুলে দেবে সুশাসন সমস্ত বেড়া। আমি আমার যিনি পূর্ববর্তী বক্তা রাজীববাবু বলেছেন অলরেডি যে 370 দ্বারা যদি আমরা কথা বলি 35, সেটা তো বর্তমান যিনি চিফ জাস্টিস উনি নিজে বলেছেন, মিস্টার গান্ধী উনি নিজে বলেছেন যে 370 এবং 35 ধারা
যেটা নমস্কার, কে বলছেন? করে নমস্কার, আমি সুনীল কুমার দাস বলছি। দেখুন, আজকে আরো বলতে পারতেছে, কংগ্রেস সবাই বলতে পারতেছে, এর মধ্যে জনসাধারণ বলতে পারতেছে একটা ভারতবর্ষের স্পিকারের বিজেপি ধ্বংস করতেছে। আপনার দেখেন এই জনগুলি এদের বিজেপি নতুন একটা জনক বানিয়েছে, দুই স্কুলে মানে শুধু কাশ্মীরা রান্না বাড়ি করে মেয়ে লোকরা যে দিন খাওয়ায় এই স্কুলের ছাত্ররা নিয়ে যেতে এইরকম ঘটনা এখন আমার নতুন করে জাতিবাদী মাথাচাড়া দিতেছে। কর্ণাটকে এই ঘটনা ঘটছে, আজকে দেখলাম পত্রিকাতে। তারপর তারা সারা রাজ্যে আমরা জানি কিভাবে জাতিবাদী চলছে, জাতি বিচার দ্বারা এই ধর্ম নিয়ে বিচার দ্বারা এই যে পরিস্থিতি, একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল মারামারি, খুন খারাপি, নারী ধর্ষণ, জাতিবাদী অত্যাচার, ভারতবর্ষের কিছু উন্নতি এই বই কথাটা মানুষ ধরে নিতে পারে। আজকাল দেশটারে ভারতবর্ষ কোন জায়গা নিয়ে পৌঁছেছে? কারণ মৌলবাদীরা যারা এমন বিচার দ্বারা লোক শাসন করতেছে দেশটারে, তারা কিন্তু তারা মনের মতন মুখ্যমন্ত্রী বলেন বা যা যা মন্ত্রী বলেন তাদেরকে লোক লালচ দেখানো এমন ভাবে বধ করে নিচ্ছে, এবং তাদের মাধ্যমে সারা ভারতবর্ষে এই ব্রাহ্মণবাদীরা অত্যাচার চালাইছে। তারা জায়গা যেতেছে, তারাও এখন লুটখানে পারলো, তারা দিশাহারা তারা হয়ে গেছে। শুধু এখানে না, ভারতবর্ষের এই অত্যাচারটা কিন্তু বাংলাদেশ হতে পারে। এই যে মনোবাদী বা ব্রাহ্মণবাদী বিচার দ্বারা বাংলাদেশে ঢুকে গেছে, যার জন্য একটা ভারতবর্ষের পরিস্থিতিটা ভয়ঙ্কর রূপ নিয়ে গেছে। গৃহযুদ্ধ কোন সময় শুরু হয় তার তো ঠিক ঠিকানা নাই। তারপর আর মধ্যে আপনার সরকারি স্কুলগুলো বন্ধ করে দিতেছে, বিভিন্ন ভাবে চালাকি করে উত্তরপ্রদেশে আরো 5,000 স্কুল বন্ধ হয়েছে। টোটাল জায়গা 3.5 লাখের মতন স্কুল বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি ভাবতে পারতেছেন এগুলো কি এখন আবার ঢুকাই দিচ্ছে লোক আনলে তাহলে বাচ্চারা এই স্কুলে খাওয়া দাওয়া করবো না। এটা কি হলো? তাহলে কিভাবে এই সরকারটা কি সরকার দেশটারে এইভাবে বরবাদ করার লেগে এটা সাধারণ মানুষের ভুল ধরব। তো সাধারণ মানুষ যারা গরিব মানুষ, যারা খবর রাখে না, আসলে তারা শুধু নিজের পার্টিটা আছে, পার্টিটার কথাই ভাবে, তারাই সীমাবদ্ধ বিজেপির মধ্যে, এবং তারাই রাখতে লেগে ওখানে ভয়ঙ্কর। কারণ তারা চাইছে শিক্ষা ব্যবস্থা তো অর্ধেক বরবাদ করে দিয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার মান বরবাদ হয়ে গেছে। এই কথা জানেন, গোপন তথ্য আপনি সিবিআই ভোট নিলে পিডিবি ভোট নিলে আপনি বুঝতে পারছেন ত্রিপুরা সারা ভারতবর্ষে শিক্ষকের উপরে নির্ভর হবে। যারা ফেল করবো তাদের ফার্স্ট করে দাও, তার মিড লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত কিন্তু এই পরিস্থিতিটা চলছে। ছেলেরা বরবাদ করে দিতে নেশাগ্রস্ত করে, তাহলে দেশটা কোথায় যেত? প্রত্যেকের আর কাজ ইন্ডিয়ায় করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন, এবং আইনের মধ্যে তো ছিল না, এবং এটা আইন বিরোধী কাজ। গত 28 তারিখে উনি বক্তব্য রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই আইন বাতিল করার জন্য উনি জম্মুর ভিতরে যখন ঢুকেন, তো ওনাকে কিভাবে অ্যারেস্ট করেছেন আমরা সবাই জানি, এবং কিভাবে ওনার মৃত্যু হয় সবাই আমরা জানি। এবং যেভাবে দেশের অখণ্ডতার জন্য উনি যখন বলিদান হন, তখন এই যে এক দেশ এক বিধান এক মিশন, এই যে বিষয়গুলো এসছে আমরা সবাই বিষয়ে জানি, উনি বলিদান হয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সত্যি বলতে কি সংবিধান বাঁচানোর জন্যই 370 এবং 35-এ উনি এই সংবিধান সংশোধন করলেন। এবং আজকে জম্মু কাশ্মীর লাদাখ 3টে জায়গায় আমরা দেখেছি উন্নয়ন। আমাদের যারা মহিলারা আছেন, মাইনরিটি যারা আছেন, মুসলিম মহিলারা আছেন, তাদের প্রতি কত কথা আমরা শুনতাম যে মানে এর আগের যে সরকার ছিল তারা বলতো খালি অরণ্য অর্জন করতো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই সংবিধানকে বাঁচানোর জন্য 3 তালাক বিরোধ করেছেন। যদি সংবিধান বাঁচানোই হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করেছেন বন্ধুগণ। আমি আশা করি এই বিষয়গুলো এখানে আরো বিস্তারিত আলোচনা হবে, যখন এখানে কম্পিটিশন হবে, যারা এখানে আজকে মক পার্লামেন্টে এখানে আলোচনা হবে, এবং এগুলো আমাদের খুব দরকার। আমার খুব ভালো লাগবে, যারা অনেকের চেহারা আমি চিনি না, অনেক ছেলে মেয়ে, অনেক মেয়েদের এবং ছেলেদেরও আমি দেখেছি,
যে তারা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এমন সব ব্যক্তি, এমন সব ছেলেমেয়েরা যারা ইয়ং যারা আছেন তাদেরকে আপনাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা আহ্বান করেন যে তারা যেন রাজনীতিতে আসে। কারণ রাজনীতি সম্পর্কে অনেকের একটু অন্যরকমের একটা ভাবনা চিন্তা থাকে, গার্জিয়ানরাও চান না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এমন সব ফ্যামিলিকে আপনারা আহ্বান করুন যাদের কোনো রকম তাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন রাজনীতিতে আসেনি, তাহলে এদের মধ্যে যে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট ব্যক্তিরা কিন্তু রাজনীতিতে আসে না। আমি আশা করি আগামী দিন যেসব ছেলেমেয়েরা এখানে আসছে আগামী দিনে আমাদের রাজ্যের এবং দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী 2022-এ যে ঘোষণা দিয়েছেন যে অমৃতকাল এবং আমাদের যে দেশের উন্নয়নের জন্য যে 2048-এর মধ্যে দেশকে সর্বাঙ্গীন উন্নয়নের যে উনি দিয়েছেন এবং তাদের কারণে আগামী দিন তাদের পার্টিসিপেশনে এই দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করতে পারবো। আমি আবার আজকের এই মক পার্লামেন্ট তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট যেটা 1951 সেখানে বলা হয়েছে এবং সেকশন 123 সেখানে বলা হয়েছে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ধরনের মানে নির্বাচনে যদি সরকারের সহযোগিতা নির্বাচন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু সেই অনুসারে তাদের মানে সেটাকে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করেন, সেই অনুযায়ী জাস্টিস সিনহা সেই ডিক্লেয়ার করেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করেছিলেন, তখন সুপ্রিম কোর্টের দরজা উনি নক করলেন এবং সেখানে গিয়ে যখন এবং 6 বছরের জন্য আমার মাননীয় মন্ত্রী বলেছেন 6 বছরের জন্য ওনাকে ওনাকে নির্বাচিত করা হয়েছিল। তখন উনি সুপ্রিম কোর্টের দরজায় গেলেন, সেখান থেকেও দেখা গেল যে বিচারপতি কৃষ্ণ আয়ার উনি তখন বললেন যে না ঠিক আছে প্রধানমন্ত্রী তুমি থাকতে পারবে কিন্তু তুমি কোনো ভোটিং রাইট তোমার থাকবে না। শুধু তাই নয়, ভোটিং রাইট এবং কোনো রকম টাকা পয়সা তুমি নিতে পারবে না, সরকারি কোনো পদে তুমি থাকতে পারবে না। অবস্থার মধ্যে তখনই আমরা সবাই হ্যাঁ তখনই আমরা সবাই জানি তৎকালীন সময়ে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ছিল আমরা সবাই জানি যে সিদ্ধার্থ শঙ্কর রায়, ওনাকে উনি ডেকে পাঠালেন এবং উনি নাম করা একজন ব্যারিস্টার ছিলেন, ওনার সাথে পরামর্শ করলেন এবং রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আহমেদকে উনি প্রেফার করে সেই 25 জুন 1975 প্রেফার করে ডিক্লেয়ার করালেন যে ইমার্জেন্সি এই কালোদিন, যেটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসাবে আমরা পালন করি। 50 বছর আমাদের পূর্ণ হলো। হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলছেন দাদা, সুবচন না দেখুন আপনাদের যেখানে কথা বলতে আসছে উপরে ডিটেলাম দেখলাম আপনার মহারাষ্ট্র যে নয়া রাজনীতি চলতে পারতাম মত রাজনীতি চলতে মানে আমার খান দেখুন আপনাদের পরে আপনাদের টেকনোলজি খবরের মধ্যে দুদিন আগে যেমন প্রতিদিন আগে একটা ক্ষমতা আমাদের বিজেপি সরকার থেকে বিজেপি বেরিয়ে গেছে মানুষের ক্ষমতা চায় তো অবশ্যই এটা হবে। তারা ওনারা আসছেন, ওনারা কল করেছেন, ওনারা এখন সরকারের সঙ্গে মিলিত হয়েছে, সব মন্ত্রণালয় পাচ্ছেন, সবাই পাচ্ছেন মানে আমার মনে হয় আমাদের মিডিয়া দেশের মধ্যে এবং বিজেপির যাই হোক এটা ওনার ব্যক্তিগত বসে রয়েছে আর বেরোয় আবার বিক্রি করবে, কারণ আমাদের আমাদের বিধানসভা রয়েছে মধ্যে বের হবে না, পর আরো তো ক্ষমতা সংস্থাতে হবে, পুলিশ
বলবে 1 বছর পরে মনে হয় বের হয়ে যাবে, বের হয়ে বলবে যে আমরা যদি মিলাদ বলে তারা আবার মানে এখন বলবে যদি আবার বলবে যদি অনেক দিন বলছি এদিকে যদি বলবে ক্ষমতা পাবে ক্ষমতা পাচ্ছি। তবে আমাদের প্রধানমন্ত্রী মোদীকে মোকাবিলা করবে করেছিল, আমাদের মানুষ আমাদের মুখ্যমন্ত্রী মোকাবিলা করবে সুবিধা করবে, তারপরে দেখছি যে অটোমেটিক্যালি সেই করবে, তারপরে আবার ওই বাংলা বলতে তোমার উঠে গেছে ভোট দিলে ভোটটা থেকে তাহলে ওনার বলে উনি চলে গিয়েছিলেন। তো হবে আমার টোটাল করছে যাই হোক আমাদের মতো যে আমি বলবো যেগুলো আমাদের পূর্বপুরুষরা বলে উনি কঠিন আছে কঠিন চায়, আমি হচ্ছে জনের আমার আদিবাসী সবাই শুধু ওনাকে দেখতে পাই, কোন সময় দেখতে পাই না প্লান প্রচুর বাবুকে আরো উন্নয়ন দেখতে পারবেন, কিন্তু কোন অনুষ্ঠানে এই জায়গাটার মধ্যে মধ্যে দেখছেন না। অনেক চামল তো বিপ্লবের না, অনেক চামল তো কমপ্লিট মানুষ সরকার না, মানে মানুষের উনি মুখ্যমন্ত্রী মানে শ্যামমোহন বাবু তার আপনার দেখুন আপনার যদি এই সময়ে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে কয়েকটি বিষয়গুলো হয় খুব গুরুত্বপূর্ণ। তার প্রভাব কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে যে কোনো বক্তব্যই সেখানে রাখতে পারে রাজনৈতিক নিশানা, কিন্তু বাস্তবিক অর্থে রাজনীতির হারিয়ে খবর রাখেন জনতা, সেই খবর এই রাজ্যের মানুষও রাখছে। এবং এই সময়ের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে যে কয়েকটি বিষয় সেখানে যুক্ত রয়েছে সেটি হচ্ছে, কেউ বলছেন 2028 সালে বিধানসভা নির্বাচন, কেউ বলছেন 2026 সালের 21 সালের নির্বাচন, আর আমরা বলছি প্রতিদিন রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। আজ এ পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।